হ্যালো। তো আজকে আমরা ফিজিক্যাল প্রপার্টি অফ হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যাডিনিস নিয়ে আলোচনা করব। আমরা নরমালি কি জানি যে কোনো একটা মলিকিউলস নরমালি ২ ধরনের প্রপার্টি শো করতে পারে। একটা ফিজিক্যাল প্রপার্টি, একটা কেমিক্যাল প্রপার্টি। অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি কোনগুলোকে আমরা বলে থাকি? ধরে নাও তার স্টেট মানে কি ধরনের কালার হতে পারে, মানে সলিডে আছে না লিকুইড আছে না গ্যাসে আছে। ঠিক আছে? তার টেস্ট কেমন হতে পারে। ঠিক আছে? তারপর তার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হবে, সলিবিলিটি কি হবে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ফেলি। আর কেমিক্যাল প্রপার্টি মানে রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলোকে আমরা বলে থাকি। ঠিক আছে? তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যাডিনিস এর ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টি বলতে গেলে জাস্ট কয়েকটা পয়েন্ট দেখে গেলেই তোমাদের এখান থেকে গল্প হয়ে যাবে। তো আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং যত ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে সব ধরনের কোশ্চেনই আমরা ট্রাই করবো। ঠিক আছে? এমনকি সেগুলো নিট বা তোমরা যারা জয়েন্ট দেবে, ডাব্লিউবি জেই দেবে বা যেই মেন্স দেবে, জেন পাস দেবে, তাদের পক্ষে আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নিই। বুঝলাম যে ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার মান এবং দিক দুটোই আছে। ঠিক আছে? এখানে মিউ ইকুয়ালস টু ই ইনটু ডি। এটা কি? ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আর ডিটা কি? ডিসটেন্স। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি ইলেকট্রোনেগেটিভ যার যত বেশি হবে তার ডাইপোল মোমেন্ট বেশি হবে। অ্যান্ড নাম্বার 2 কি? ডিসটেন্স যার যত বেশি হবে ডাইপোল মোমেন্ট তার বেশি হবে। এটা নাম্বার 1 মনে রাখার জিনিস। নাম্বার 2 কি বললাম? যে ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা আমরা ফাজানস রুল যেটা পড়েছিলাম তারই অপোজিটটা, যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কিছুটা হলেও আয়নিক ক্যারেক্টার বা আয়নীয় চরিত্র দেখা যায়। এটা হচ্ছে ওর মেইন বক্তব্যটা। তো ডাইপোল মোমেন্ট আমাদের কি হেল্প করবে? ডাইপোল মোমেন্ট আমাদের হেল্প করবে কোনো একটা মলিকিউল আইদার পোলার অর নন পোলার সেটা যাচাই করতে আমাদের সাহায্য করবে। ঠিক আছে? তার কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। আর পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞাসা করে এর মধ্যে কে পোলার বা কে নন পোলার এই টাইপের। তোমরা স্পেশালি যদি জেনপাস দাও বা নিট দাও, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা। আচ্ছা, তো সেটা কি করে করতে হবে? তো যদি ডায়াটমিক হয়, মনোঅ্যাটমিক এর ক্ষেত্রে তো কোনো গল্প হবে না। যা হবে ডায়াটমিক, কারণ একটা বন্ড হতে গেলে তো ২ জন মিনিমাম লাগবে, তাই না? তো সেই কারণে আমরা ডায়াটমিক থেকে শুরু করেছি। যদি ডায়াটমিক হয়, তো সেক্ষেত্রে যদি একটাও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ওর মধ্যে উপস্থিত থাকে, তার মানে সেটা চোখ বন্ধ করে কি হবে? পোলার কম্পাউন্ড। হলো? তাহলে আমরা মিউ বলতে পারি কি? মিউ নট ইকুয়ালস টু 0, তার মানে সেটা পোলার। এবার যদি দেখা গেল H2 টাইপ আছে, H2F2 Cl2 মানে একই এলিমেন্ট দুটো কানেক্ট হয়ে আছে। ঠিক আছে? সেটা একটা বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে। যেমন O2 এর ক্ষেত্রে কি আছে? দুটো ডাবল বন্ড আছে, তাই না? অক্সিজেন দুটো ডাবল বন্ড নিয়ে বন্ড ফর্মেশন করে, নাইট্রোজেন ৩ টে বন্ড নিয়ে ফর্মেশন করে। তো সে বন্ড দেখে আমার লাভ নেই। যদি সেম এলিমেন্ট একে অপরের সাথে কানেক্ট থাকে, সেক্ষেত্রে তো আমরা কম্পেয়ার করতে পারবো না। তো চোখ বন্ধ করে সেটা হয়ে যাবে আমাদের নন পোলার। ক্লিয়ার এতটুকু? তো নেক্সট ওভারঅল কোনো একটা মলিকুলে একে অপরকে ক্যান্সেল আউট করছে বা সেম মুখোমুখি আসছে, এরকম যদি সিচুয়েশন থাকে সেটা আমাদের নন পোলার হবে। তাছাড়া আমরা কি বললাম? তাছাড়া যদি বললাম সিস্টেম যদি একটা লোন পেয়ার থাকে, একটা মাত্র লোন পেয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে সেটা আমাদের পোলার বলতে হবে। আর যদি মোর দ্যান ওয়ান লোন পেয়ার প্রেজেন্ট থাকে, তো সেক্ষেত্রে তোমাকে ওই রকম ক্যান্সেল আউট হচ্ছে কি হচ্ছে না সেই হিসাবে তোমাকে অ্যান্সারটা তখন বলতে হবে। হয়ে গেল? আর লাস্ট পয়েন্ট যেটা বললাম, যদি পলিঅ্যাটমিক হয় মানে ২, ৩ বা তার বেশি যদি অ্যাটম প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি বললাম? যদি সারাউন্ডিং অ্যাটম সেম থাকে, চোখ বন্ধ করে সেটা আমাদের নন পোলার বলতে হবে। আর যদি সারাউন্ডিং অ্যাটমে একটাও যদি ডিফারেন্ট, যেমন CH3, ক্লোরোফর্ম CH3, তাহলে সে চোখ বন্ধ করে সেটা আমাদের পোলার হয়ে যাবে। আর এখানে একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে লোন পেয়ার আছে কি নেই সিস্টেমে। যেমন কার্বনের ক্ষেত্রে যদি বলি, কার্বনের তো লোন পেয়ার হয় না। তোমরা শর্টকাটে এটা মনে রাখতে পারো যে লোন পেয়ার নরমালি কাদের হতে পারে? আইদার নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, ক্লোরিন, হ্যালোজেন গুলো হতে পারে। কার্বনের তো অবশ্যই হবে না, মানে কার্বন ফ্যামিলি যারা আছে ওই রিলেটেড কোনো কম্পাউন্ড তুমি বুঝে গেলে ওদের মধ্যে হবে না, তাই না? এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর যদি শেষ অস্ত্র যদি মানে কিছু নাই বোঝা যায়, তাহলে তোমার হাতে ভেসপার থিওরি আছে। ভেসপার থিওরি দিয়ে তুমি স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করে লোন পেয়ার বন্ড পেয়ার ক্যালকুলেশন করে নেবে। এখান থেকে যদি লোন পেয়ার না থাকে, তো চোখ বন্ধ করে বুঝে নিলে কি হতে পারে। বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের বেশ কয়েকটা নিয়ম। তো এগুলো দিয়ে তুমি কিন্তু অনায়াসে ডাইপোল মোমেন্টের যে কোনো কোশ্চেন বা পোলারিটি যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো চলো কয়েকটা কোশ্চেন তাহলে এখানে একটু আলোচনা করি। ঠিক আছে? প্র্যাকটিস করি, তাহলে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। তো ফার্স্টে আসছি তোমার CO2, কার্বন ডাই অক্সাইড। আশা করি তোমরা জানো এই জিনিসটা। ঠিক আছে? কি করে করতে হবে কার্বন ডাই অক্সাইডে? তো আমরা নরমালি জানি কার্বন ডাই অক্সাইড কি লিনিয়ার হয়। আপনাদের কি মনে আছে ভেসপার থিওরিটা? যদি মনে না থাকে আমি ঠিক আছে একটু হালকা করে বলে দিই। কারণ ভেসপার থিওরি হাইব্রিডাইজেশন জেড দিয়ে আমাদের বলতে হয় হাফ ইনটু ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম তাহলে কি হবে এদের মধ্যে? আমরা নরমালি বলে থাকি যে সংখ্যায় কম হয় কোনো একটা কম্পাউন্ড যেটা দেওয়া আছে বা যৌগ দেওয়া আছে, তার মধ্যে যেটা সংখ্যায় কম আছে, যেমন এখানে কার্বন একটা আছে, অক্সিজেন দুটো আছে, তো কার্বন এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে? তারপরে হাইড্রোজেন আর ফ্লোরিনকে কখনোই সেন্ট্রাল অ্যাটম ধরা যাবে না। এই কথাগুলো একটু মনে রেখো, তাহলেই হয়ে গেল। তাহলে কার্বনের কি? কার্বন কত নাম্বার গ্রুপে আছে? ওর ভ্যালেন্স ইলেকট্রন লাগবে আমাদের। এবার কার্বন কত? তো তুমি যদি সেটা নাও জানো, দেখা গেল তোমাকে কোনো বড় মলিকিউল দিল, ধরো XeO F2 টাইপ দিয়ে দিল। ঠিক আছে? তো এক্ষেত্রে তো তুমি জেননের ধরো অ্যাটমিক নাম্বার ভুলে গেলে, ইলেকট্রনিক কনফিগারেশন বা ভ্যালেন্স ইলেকট্রন বের করতে অসুবিধা আছে। তো এই ঝামেলা থেকে দূর করার জন্য শর্টকাট তোমাদের একটা কথা শিখিয়ে রাখি। সেটা হচ্ছে যেটা সেন্ট্রাল অ্যাটম হবে সে কত নাম্বার গ্রুপে আছে সেটা অ্যাটলিস্ট আমরা জানতে পারি, তাই না? যেমন এখানে জেনন আছে, জেনন কত নাম্বার গ্রুপে আছে? আমরা জানি জেনন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাই না? নোবেল গ্যাস, যেটা গ্রুপ 18 এ থাকে। মনে রাখবে 10 এর উপরে গেলে 10 থেকে জাস্ট মাইনাস করো। তাহলে কত হচ্ছে? 10 থেকে মাইনাস করে দাও। 18 মাইনাস 10 তার মানে 8। মানে জেননের হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন আছে 8টা। বুঝলে কি বুঝলে না? তার মানে গ্রুপ 18 এ যতজন আছে সবারই ভ্যালেন্স ইলেকট্রন 8টা। এখন তোমাকে রেডন দিয়ে ধরো তোমার কম্পাউন্ড দিল, কথার কথা বলছি। ঠিক আছে? আর্গন দিয়ে দিল। তাহলে কত
ইলেকট্রনিক কনফিগারেশন লেখার দরকার নেই, ভ্যালেন্স ইলেকট্রন ওভাবে খোঁজার দরকার নেই, তুমি ডিরেক্টলি যেহেতু 18 নাম্বার গ্রুপে আছে 800 - 10 মানে ওর ভ্যালেন্স ইলেকট্রন হবে 8, গল্প শেষ, বোঝা গেল। তো এখানে যেমন আমি যদি এই এক্সাম্পলে আসি, CO2 আছে, CO2 কি হবে বলো? CO2 আমাদের কার্বন, কার্বন আছে আমরা জানি 214, তার মানে 10 থেকে মাইনাস করো, 10 থেকে মাইনাস করলে কত হবে 4, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, এখন ধরো সিলিকন দিয়ে তোমাকে কিছু বলে দিয়েছে, তার মানে কি সিলিকনের কত হবে, তুমি কি এখন ক্যালকুলেট করতে বসবে? দরকার নেই, সিলিকন আমরা জানি কার্বন সিলিকন একই গ্রুপে আছে 14, তার মানে 4 হয়ে গেল, গল্প শেষ, ক্লিয়ার, সহজ আছে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? হাফ ইন্টু ব্র্যাকেট দিয়ে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম প্লাস নেগেটিভ চার্জ, যদি এই কম্পাউন্ডের মাথায় যদি নেগেটিভ থাকে তার জন্য প্লাস করতে হবে, যদি প্লাস থাকে তার জন্য মাইনাস করতে হবে, সবার লাস্টে প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ছিল। তো এখানে মনোভ্যালেন্ট কে আছে? মনোভ্যালেন্ট কারা? যাদের বাইরের কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন আছে, যেমন হাইড্রোজেন মনোভ্যালেন্ট হতে পারে, যেমন ফ্লোরিন হতে পারে। তো ফ্লোরিনের কত 9, 1s2 2s2 2p 5, তাই তো। লাস্টে কি আছে? পি আছে, 2s আর 2p, তাই না? 2s এ তো ফিল আপ হয়ে আছে, আর p এর তিনটে ঘর, 1 2 3 4 অ্যান্ড 5, দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন প্রেজেন্ট আছে, এদেরকে আমরা বলি মনোভ্যালেন্ট, যাদের বাইরের কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন হলো। এগুলো আশা করি তোমরা জানো, আমি এত ডিটেলস এখানে বলাটা আমার ঠিক না, তবুও আমি হালকা করে আলোচনা করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে তাহলে কি হলো, এখানে তো অক্সিজেন আছে, অক্সিজেন তো মনোভ্যালেন্ট হবে না, দরকার নেই, তাহলে 4/2 মানে 2, সেটার ভ্যালু 2 হলে কি হবে আমরা জানি sp হয়, তাই না? sp হলে কি হয়? লিনিয়ার স্ট্রাকচার, তার মানে CO2 কি অ্যাকচুয়ালি লিনিয়ার, স্ট্রেট লাইনে আমি আঁকিয়ে দিতে হবে, ব্যাস, এটা হয়ে গেল আমাদের কার্বন ডাই অক্সাইড। এবার দেখো, তুমি যদি আগে দেখে রাখো যেখানে অক্সিজেন আছে, অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ স্যার, তাহলে এটা তো পোলার হবে চোখ বন্ধ করে। আমি কি বলেছিলাম যে ওটা একমাত্র ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, ঠিক ডায়াটমিক, খেয়াল করে দেখো, এখানে তো কার্বন একটা আছে, অক্সিজেন দুটো আছে, এটা ট্রায়াটমিক মলিকুল হয়ে গেল, তাই না? এক্ষেত্রে তুমি কিন্তু ডিরেক্টলি বলতে পারো না, এই কারণেই বলেছি স্ট্রাকচারটা আঁকিয়ে নাও, সব থেকে বেস্ট, ঠিক আছে? তো এখানে দেখো কি হলো, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তো অক্সিজেন এদিকে টানবে, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস হবে, কার্বন ডেল্টা প্লাস। একই রকম ভাবে অপোজিটে অক্সিজেন আছে, ও টানবে, ওর মাথা তো ডেল্টা নেগেটিভ হচ্ছে, তাহলে ওভারঅল কি হচ্ছে, দুজন দুই মুখে টানছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে চোখ বন্ধ করে, যদিও এখানে অক্সিজেন প্রেজেন্ট আছে, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের একজন অক্সিজেন, তবুও কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, জিরো, মানে নন পোলার, নন পোলার, ক্লিয়ার হলো, বোঝা গেল? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, হয়েছে? আচ্ছা, এবার আসি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যানিসে, যে কি ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি এখান থেকে ডিল করতে হয় আমাদের, কি ধরনের কোশ্চেন ফ্রেম হয়, এগুলো একবার দেখি। চলো, ফার্স্ট কোশ্চেন বলেছে, মিথাইল হ্যালাইড গুলির মধ্যে কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? দ্বিমেরু ভ্রামক মানে কি বুঝি আমরা? ডাইপোল মোমেন্ট কার বেশি, এটা জানতে চেয়েছে, এই চারজনের মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি কার কম। তো দেখো, আমাদের এখানে কি ডিল করতে হবে, আমরা জানি যে ডাইপোল মোমেন্ট মানেটা কি, এখনই ফর্মুলাটা বললাম, মিউ ইকুয়ালস টু ই ইন্টু ডি, তাই তো। অনেকে কিউ বলে, কিউ দিয়েও অনেকে লেখে, কিউ ইন্টু ডি, ব্যাপারটা একই, চার্জ বা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে দেখতে হয়। তো আমরা কি বলেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটির সাথে মিউ এর সম্পর্ক কি, ইলেকট্রোনেগেটিভিটির সাথে মিউ এর সম্পর্ক কি, সমানুপাতিক, তাই তো। আর ডিস্টেন্সের সাথেও মিউ এর সম্পর্ক কি, সমানুপাতিক, এই কথাটা আমরা বলেছিলাম। এবার দেখো এদের মধ্যে তাহলে ফার্স্ট তুমি যদি দেখো যে ইলেকট্রোনেগেটিভ কে যত বেশি হবে তার ডাইপোল মোমেন্ট তত বেশি হবে, বা দ্বিমেরু ভ্রামক তত বেশি হবে। তো ইলেকট্রোনেগেটিভ কার বেশি আমরা জানি, ফোন, তাই না? পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে ফোন, FON তোমাদের শিখিয়েছিলাম। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, তার মধ্যে ফ্লোরিন সব থেকে বেশি, এখানে ফ্লোরিন প্রেজেন্ট আছে, তার মানে অবভিয়াসলি 1 নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত, তাই না? কোনটা চেয়েছে জাস্ট সেটাই বলেছে, 1 নাম্বার অ্যাকচুয়ালি সঠিক আনসার হওয়া উচিত। তো তোমরা যদি 1 নাম্বার ভেবে থাকো তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, ঠিক আছে? স্যার সাবধান, এটা তো মূল ইলেকট্রোনেগেটিভ, একদম ঠিক ধরেছো, কিন্তু পিকচার अभी বাকি है, क्या বাকি है? ডিসটেন্স ফ্যাক্টরটাও কিন্তু তোমার সাথে আছে, তাই না? ডিসটেন্সটা কি বলেছিল, ডিসটেন্স যার বেশি হবে তার, ডিসটেন্স যার বেশি হবে তার দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বেশি হবে। তো ডিসটেন্স কার বেশি, আমরা নর্মালি জানি কি, উপর থেকে নিচে, তাই না? এরা সবই তো CH3 আছে, ওদেরকে নিয়ে কম্পেয়ার করতে লাভ নেই, তাকে নিয়ে কম্পেয়ার করবো ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে নিয়ে কম্পেয়ার করতে হবে। তো ডাউন দ্য গ্রুপ আসছে, সাইজ বড় হচ্ছে, সাইজ বাড়লে কি হয়, বন্ড লেন্থ বড় হয়, তাই না? সাইজ বাড়লে কি হয়, বন্ডের দৈর্ঘ্য বা বন্ড লেন্থ বড় হয়। তো সেক্ষেত্রে দেখতে গেলে আয়োডিনের তাহলে বন্ড লেন্থ বড়, তো তাহলে আয়োডিনের ডিসটেন্স ফ্যাক্টরটা অনেক বেশি, তার মানে আয়োডিন মানে CH3 এর ডাইপোল মোমেন্ট, তাই তো। এটাও যদি কেউ ভেবে থাকো তবুও কিন্তু কি হচ্ছে, এটাও বলছি এটাও ভুল, ওটাও বলছি ওটাও ভুল, ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? না না, ইয়ার কি করছি না। দেখো, একটা সিরিয়াস জিনিস নিয়ে এখানে আলোচনা করি, কারণ এই কোশ্চেনটা তুমি PYQ নিটের কোশ্চেন দেখো, ঠিক আছে, যেই মেন্স এর কোশ্চেন দেখো, WBG এর কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন হাজারও দেখতে পাবে, কি সালের কোশ্চেনে পাবে একদম শিওর দিয়ে তোমাকে লিখে দিলাম, কারণ এটা স্যারদের খুব ফেমাস। এই দুটো জায়গাতেই ছেলে মেয়ে ফেসে যায়, হয় তাড়াহুড়োতে তুমি ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টরস দিয়ে ভেবে তুমি অ্যান্সার কারেক্ট করে দেবে, সেই অপশনটা তোমার কাছে দেওয়া আছে, তুমি ডিস্টেন্স ফ্যাক্টর দিয়ে ভেবে সেই ডি নাম্বার অপশনটা বা 4 নাম্বার অপশনটা কারেক্ট করবে, এটাও দেওয়া আছে, কিন্তু দুটো অ্যান্সারই ভুল, এখানে সঠিক অ্যান্সারটা অ্যাকচুয়ালি 2 নাম্বার, মনে রাখবে। তার কারণটা কি? তো দেখো, আমাকে ইলেকট্রোনেগেটিভ দেখতে হবে, আমাকে বলেনি যে মোর ইলেকট্রোনেগেটিভ, আমাকে বলেনি যে মোর ইলেকট্রোনেগেটিভ, আমাকে বলেছে ইলেকট্রোনেগেটিভিটির সাথে মিউ এর সম্পর্ক কি, সমানুপাতিক।
ঠিক আছে? তো এখানে 4 জনই যে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 4 জনই কিন্তু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। হ্যাঁ, কেউ বেশি কেউ কম। ঠিক আছে? তো ফ্লোরিনকে কেন ধরলাম না? তার কারণ ফ্লোরিন তোমার অবশ্যই ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টর বেশি, কিন্তু ওর ডিসটেন্স ফ্যাক্টরটা কিন্তু অনেকটাই কম। ফ্লোরিন সবথেকে ছোট, তাই না? তো সেটা দিয়ে তুমি কম্পেয়ার করতে পারবে না। আয়োডিনকে কেন ধরলাম না? তার কারণ আয়োডিনের সাইজটা বড়, কিন্তু ওর ইলেকট্রোনেগেটিভিটি এদের তুলনায় সবথেকে কম। সেই কারণে আয়োডিনকেও ধরা যাবে না। এবার ক্লোরিনটাকেই ধরতে হবে। ঠিক আছে? তার কারণ ক্লোরিন মোটামুটি ঠিকঠাক ব্যালেন্সিং পজিশন। তো অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা ক্লোরিনই দেওয়া থাকে। ঠিক আছে? বইয়ে এই জিনিসটা, এই অ্যান্সারটা জাস্ট পার্টিকুলার এই ক্ষেত্রে এই অ্যান্সারটা একটু মাথায় রেখো। আর কিছু না। ডাইপোল মোমেন্ট রিলেটেড এই হ্যালো অ্যালকিন হ্যালো আইস চ্যাপ্টার থেকে এই একটা কোশ্চেনই ফ্রেম হয়। কম বেশি দেখতে পাবে তোমরা। জাস্ট সেখানে ডাইপোল মোমেন্ট যখনই দেখে নেবে একটু সাবধান হয়ে যাবে যে এখানে ক্লোরিন থাকলে ক্লোরিনটাই তোমার ওখানে সঠিক। এটা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? খুব ভালো কোশ্চেন। ভিভিআই দিয়ে লিখে রাখো। দারুণ কোশ্চেন। হয়েছে? নেক্সট যাচ্ছি তাহলে। দেখো, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যে ইথাইল ক্লোরাইড এর দ্বিমেরু ভ্রামক মানে ডাইপোল মোমেন্ট ফিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি কেন? এটাও খুব দুর্দান্ত কোশ্চেন। ইথাইল ক্লোরাইড আগে স্ট্রাকচার তোমাকে আঁকাতে হবে। যে কোশ্চেনটা করা হয়েছিল সেখানে তোমার দুটো জিনিস তোমাকে খেয়াল করার চেষ্টা করো। তোমাকে হয়তো ইউপ্যাক নেম তুমি জানো কি জানো না সেটা জানার চেষ্টা করছে, আর দ্বিমেরু ভ্রামকের সম্বন্ধে তোমার আইডিয়া আছে কিনা সেটা জানার চেষ্টা। তার মানে কোনো একটা কোশ্চেন কিন্তু পার্টিকুলার কোনো একটা টপিকের উপর বেস করে কখনোই জিজ্ঞেস করবে না ওরা। তোমাকে মিক্সচার দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, মানে দু তিনটে কনসেপ্ট মিনিমাম দিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে নাওএডেজ। তো তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে, ধীরে সুস্থে কোশ্চেন পড়বে, সলভ করবে, ব্যাস। তাড়াহুড়ো করতে যাবেন, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝে গেল? এখানে আগে স্ট্রাকচারটা আমরা আঁকাবো। ইথাইল ক্লোরাইড মানে কি? ইথ, ছোটবেলায় আমরা পড়েছি, তাই না? ইথ ইথ মানে কি? দুটো কার্বন, 1 and 2। ক্লোরাইড বলেছে, ক্লোরিন দিয়ে দাও। আলটিমেট কি হচ্ছে? CH2CH2Cl, ইথাইল ক্লোরাইড। তো ভিনাইল ক্লোরাইড আমরা তো জানি ভিনাইলিক, অ্যালাইলিক, ভিনাইলিক, তাই না? অ্যালাইলিক মানে কি? ডাবল বন্ডের পাশের কার্বন। ফার্স্ট লেকচারে করিয়েছি, আশা করি দেখে নিয়েছো। ঠিক আছে? ভিনাইলিক মানে কার্বন কার্বন ডাবল বন্ডের কোনো একটাতে যদি তোমার ক্লোরিন থাকে, এটা হচ্ছে আমাদের ভিনাইলিক, তাই তো? বলেছে, আমি আর এখানে হাইড্রোজেন দিলাম না আপাতত। এখানে বলেছে এদের মধ্যে তোমার কি বলেছে? ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকটা ভিনাইল অপেক্ষা বেশি কেন? তার মানে এরটা বেশি, এটা বেশি। ঠিক আছে? এটা কম। কেন? রিজনটা চেয়েছে। কি বলবে তাহলে বলো? তো দেখো, আহ তোমাদেরকে মাথায় আসছে? মাথায় এসে থাকে কমেন্টে জানিয়ে দাও অ্যান্সারটা ফটাফট। ঠিক আছে? আর যদি যাদের মাথায় আসেনি তারা একটু শুনে নাও। এখানে মনে রাখবে ক্লোরিনেট আমরা কি জানি? লোন পেয়ার আছে, তাই না? এখানে দেখো একটা রেজোনেন্স ফ্যাক্টর কাজ করছে। যদি ভালো করে খেয়াল করে দেখো, ক্লাস 11-এ তোমরা রেজোনেন্স পড়েছিলে। ঠিক আছে? এই রেজোনেন্স ফ্যাক্টরটা কিন্তু এখানে কাজ করছে। কি কি? যে পাই বন্ড সিগমা বন্ড লোন পেয়ার, বা উল্টো করে বললে লোন পেয়ার সিগমা পাই, তাই না? তাহলে কি হবে? কে আগে শিফটিং হয়? লোন পেয়ার নাকি পাই? রেজোনেন্স এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাদের শিখতে হবে, নাহলে রেজোনেন্স তুমি ফুল করবে। অবশ্যই মনে রাখবে ডোনার অ্যাবিলিটি, আমাদের নোট বলে লিখে রাখো, খাতায় নোট বলে লিখো। নোট বলে লিখে রাখো স্টার মার্কস করে, যে ডোনার অ্যাবিলিটি বলে কার বেশি কার কম। মনে রাখবে লোন পেয়ারের ডোনার অ্যাবিলিটি সব থেকে বেশি, তারপরে পাই বন্ড, তারপরে সবার লাস্টে সিগ। ঠিক আছে? আচ্ছা, সিগমা কি করে ডোনেট করে? ফ্রি রেডিক্যালের থ্রুতে, তাই না? দেখেছো তোমরা ফ্রি রেডিক্যাল রিয়াকশনে ইলেকট্রন ডোনেট করছে। তো এই সিকোয়েন্সটা কিন্তু মাথায় রাখবে, এটা সবসময় সারা জীবন সঙ্গ দেবে, সারা জীবন, মানে সারা জীবন তোমার কাজে লাগবে। ডোনার অ্যাবিলিটি কার বেশি? লোন পেয়ার। পাই বন্ড থেকে কিন্তু ডোনেট কেউ আগে করবে না, সাবধান হয়ে যাও। ঠিক আছে? তাহলে লোন পেয়ারটা কি হবে? তোমার সব থেকে বেশি তাড়াতাড়ি ডোনেট করবে। লোন পেয়ার এই এলো, এই গেল, তাই না? তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা একটু মুছে দিচ্ছি। এক্ষেত্রে আমরা কি আঁকাতে পারি খেয়াল করে দেখো। আমি এটাকে অ্যারো দিচ্ছি। ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে প্লাস হচ্ছে সিএল, অ্যাকচুয়ালি সিএল এখানে পজিটিভ হচ্ছে, লোন পেয়ার দিয়ে দিচ্ছে যেন প্লাস, এখানে এই কার্বনের মাথাতে নেগেটিভ হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে, এতটুকু বোঝা গেছে? এবার তুমি খেয়াল করে দেখো, এইখানে কি সেই ব্যাপারটা হচ্ছে? 1 নম্বর স্ট্রাকচারটা আমি স্ট্রাকচার 1 নাম দিচ্ছি, এটা স্ট্রাকচার 1 নম্বর স্ট্রাকচারে কি সেরকম কিছু পসিবল? কি সম্ভব না এক্ষেত্রে, তাই না? তো এখানে দেখো এই যে বন্ডটা আছে, এই বন্ডে কিন্তু পিওর বন্ড আছে, তাই না? সিঙ্গেল বন্ড, পিওর সিঙ্গেল বন্ড, এই কথাটা আমরা বলতে পারি। আর এখানে কি ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। এবার তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার যেটা পোলারিটি জেনারেট হবে, ক্লোরিনটা কিন্তু খুব ভালো করে মানে ইলেকট্রনটা নিজের দিকে টানতে পারে। তার কারণ এখানে যারা আছে তারা হচ্ছে প্লাস আই এফেক্টও শো করে, আমরা সেই জিনিসটাও জানি। যদি অর্গানিকটা আমরা ভালো করে একটু মাথায় রাখি, তাই না? এরা ইলেকট্রন দেওয়ার কাজ করে, এখানে ক্লোরিনটা নিচ্ছে। চোখ বন্ধ করে ক্লোরিন কি ডেল্টা মাইনাস হবে, এটা ডেল্টা প্লাস হবে, তাই তো? কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? এখানে সি ডাবল বন্ড সিএল হচ্ছে, মানে এখানে একটা রেজোনেন্স ফ্যাক্টর কাজ করছে, যেটা কি করছে? ওর ডাইপোল মোমেন্টকে একটু হলেও বাধা দিচ্ছে, তাই না? এই ক্লোরিনটা যে টানবে সেই ব্যাপারটা কিন্তু এখানে আর সেইভাবে হচ্ছে না। এক্ষেত্রে যেমন এখানে টানার ব্যাপারটা পুরোটা 100% হচ্ছে, তাই না? কিন্তু এখানে কিন্তু তোমার 100% হচ্ছে না, এখানে ধরো 50% পসিবিলিটি আছে। তো সেই কারণে বলা হচ্ছে যে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। কি বুঝলে না? টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে কমেন্টসে জানাও। এই কোশ্চেন, এই পার্টিকুলার এই কোশ্চেনটা আমরা বুঝতে পারিনি। ঠিক আছে? তোমরা সেখানেও অ্যান্সার কিন্তু তোমাদের যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করব। আর সামনে যারা এইচএস দিচ্ছ, এইচএস এর ক্যান্ডিডেট আছো, এইচএস এর ক্যান্ডিডেট আছো, তাদের হাতে তো বেশি সময় নেই। এমনকি আমাদের নিটের ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছো, বা ডাব্লিউবিজি, এই মেন্স, ইনপাস, তার পরবর্তীতে এই সমস্ত এক্সাম কিন্তু তোমাদের পরপর কিন্তু এখন রয়ে আছে। তো এখন নিজেকে একটু সেইভাবে প্রিপেয়ার করে রাখো। ঠিক আছে? এই সময়টা একদম পুরো ভাইটাল। এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে সে কিন্তু একদম রেসে এগিয়ে যাবে। আর যে পারবে না সে তাকে কিন্তু পিছিয়ে থাকবে।
টেনশন নেবে না, তোমার যা টাইম আছে আরেকজনও টাইম আছে। সব থেকে বড় জিনিস কি, এখানটায় মোটিভেশন পাই না, তাই না? আমরা ডিপ্রেশনে চলে যাই। এই কথাটা মনে রাখবে, একটা কথা তোমাদের বলে রাখি, মনে রাখবে, তোমার যে সিচুয়েশন বর্তমানে দাঁড়িয়েছে 90% স্টুডেন্টের সেম সিচুয়েশন দাঁড়িয়েছে। এই কথাটা মনে রাখবে। ঠিক আছে? তুমি যা সিচুয়েশনে আছো, হয়তো তোমার এখনো ৮-১০টা চ্যাপ্টার বাকি আছে। কথার কথা বলছি। ঠিক আছে? তো 80-90% স্টুডেন্টেরই সেম অবস্থাই আছে। হয়তো হাতে গোনা 10% স্টুডেন্ট যারা হয়তো খুব ভালো করে প্রথম থেকে ঠিকমতো পড়াশোনা করে এসেছে, ওদেরটা ঠিক আছে। বাকিদেরটা কিন্তু দুর্বল আছে। তো তুমি নিজেকে দুর্বল ভেবো না। এই সময়টা কাজে লাগাও। দেখবে এই সময় লাস্ট মোমেন্টে আমাদের মানুষের ব্রেনটা অনেক বেশি ফাস্টার কাজ করে। তুমি যা পড়বে, যা শুনবে দেখবে সেটাই মনে থাকছে। ঠিক আছে? তো এটাকে কাজে লাগাও, দেখবে খুব বেটার রেজাল্ট হবে। আমি কথা দিচ্ছি। ঠিক আছে? কারণ এটা আমার সাথেও হয়েছে। সেই কারণে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং মলিকিউলস হ্যাভ হাই ডাইপোল মোমেন্ট? তাহলে কার ডাইপোল মোমেন্ট এখানে বেশি? ঠিক আছে? তাহলে কি করে বলবো? এখানে আমি এখান থেকে আসছি, CCl4। তো এটা দেখো আমাদের কি হবে, এটা তো নন পোলার হয়ে যাবে, খেয়াল করে দেখো, তাই না? আমরা একটু আগে বললাম যে পলিঅ্যাটমিক মলিকিউলস যদি হয়, যদি সারাউন্ডিং সব সেম হয়ে যায়, তাহলে সেটা চোখ বন্ধ করে কি নন পোলার। মানে ওখানে তো কি ডাইপোল মোমেন্টের কোনো গল্পই আসবে না। ডাইপোল মোমেন্ট কখন আসবে, যখন ডিফারেন্সটা থাকবে, মিউ নট ইকুয়ালস টু 0 হবে। এখানে তো চোখ বন্ধ করে মিউ ইকুয়ালস টু 0 হচ্ছে, তার মানে এটা তো হবেই না অ্যান্সার। বুঝা গেল? এবার এই তিনজনের কেউ একজন হবে, তো কোনটা হবে? ফার্স্টে যদি সি নাম্বারে আসি, তাহলে কি হচ্ছে তোমার CH অ্যাকচুয়ালি টেট্রাহেড্রাল স্ট্রাকচার আমরা জানি, তাই না? আমি আঁকিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ধরে নাও পসিবিলিটি কি কি হতে পারে স্ট্রাকচারের, এটা হতে পারে, তাই তো? এবার মাঝ বরাবর তুমি একটা প্লেন নিয়ে নিয়েছো, তার মানে ওভারঅল তিনটা ক্লোরিন কি নিচের দিকে টানছে, বা ওভারঅল আমরা বলতে পারি ওভারঅল ডাইরেকশনটা কোন দিকে আছে, লব্ধি যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে? মানে কোন ডাইরেকশনে আছে, নিচের দিকে আছে অ্যাকচুয়ালি। এটা কি 100% আছে? খেয়াল করে দেখো, এটা কিন্তু 100% নেই। কেন? তার কারণটা হচ্ছে, ধরে নাও তুমি এই স্ট্রাকচারটা আঁকি বলছো, এবার তোমার বন্ধু আছে, সে করছে কি না, স্যার আমি স্ট্রাকচার যদি এইরকম আঁকি তাহলে কি ভুল হবে? এটা কিন্তু ভুল হবে না, এই স্ট্রাকচারটাও পসিবল। ঠিক আছে? আর সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে তো এদিকে ক্লোরিনটা টানছে, আর এই দুটো ক্লোরিন মিলে ওভারঅল নিচের দিকে টানছে, তাহলে কি এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে আমরা কি 100% ডাইভেলপমেন্টে শো করতে পারছে? পারছে, তাই না? যদি আমি বলি এটা 50%, এটাও 50% এর পসিবিলিটি আছে, তাই না? তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হচ্ছে, মানে হচ্ছে না মিনস, তোমাকে তো বলেছে কোনটা ভালো দেখাবে, তাই না? হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট, তাহলে তো এটা হাইয়েস্ট হচ্ছে না। 100% যদি হতো তবে আমি হাইয়েস্ট বলতে পারতাম, তার মানে এটাও কিন্তু পসিবিলিটি, তাই তো? কোনটা হতে পারে? তারপরে নেক্সট দেখো, CH2 Cl2 দেখো কি হতে পারে। এখানেও তাহলে আমাদের একই টেট্রাহেড্রাল স্ট্রাকচার আগে আমি আঁকিয়ে নিচ্ছি, আমি দুটো আঁকিয়ে নিচ্ছি। ঠিক আছে? কেন দুটো আঁকালাম স্যার? দেখো এখানেও একই রকম পসিবিলিটি হতে পারে, আইদার তুমি Cl এখানে হাইড্রোজেন হাইড্রোজেন দিতে পারো, তার মানে এখান থেকে টেনে নাও, তাহলে এই ক্লোরিনটা এইদিকে একা টানছে, ক্লোরিন ওভারঅল নিচের দিকে টানছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা পসিবিলিটি আছে। তাছাড়া আর কি পসিবিলিটি আছে? তাছাড়া দেখো পসিবিলিটি আছে যে তোমার হাইড্রোজেনটা এখানে আছে, হাইড্রোজেনটা এখানে, ক্লোরিনটা এখানে। তো অনেকের মনে হতো স্যার আমি যদি ক্লোরিনটা এখানে দিতাম তাহলে কি হতো? ব্যাপারটা তো একই, ওভারঅল তো নিচের দিকেই হচ্ছে, তাই না? বা ওভারঅল পুরোটাই নিচের দিকে হচ্ছে, কথাটা বলতে পারি। তার মানে 50-50 চান্স এখানেও হয়ে যাচ্ছে। তো এটাও আমার 50% পসিবিলিটি আছে, এটাও কিন্তু আমার 50% পসিবিলিটি, তার মানে এটাও কিন্তু ওভারঅল 100%, মানে এটাও হবে না, তার অ্যাকচুয়াল অ্যান্সারটা এটা হবে। করে ওটা হচ্ছে, চলো ওটাও একটু দেখে নিই, আমি স্ট্রাকচারটা একটু মুছে দিচ্ছি এটা। দেখো কি করে হতে পারে। আমি আবার সেই টেট্রাহেড্রাল স্ট্রাকচার আঁকাচ্ছি। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? এই এই একটা হতে পারে। তো দেখো ওভারঅল কি হচ্ছে, ক্লোরিন উপরের দিকেই টানছে। তোমার মনে হতে পারে স্যার আমি নিচের দিকে ক্লোরিন দেবো, তাহলে কি হবে? নিচের দিকে দেখো ক্লোরিন দিয়ে দেখো, অল্প তো সেমই দাঁড়াচ্ছে, তাই না? ধরো এখানেই দিচ্ছি ক্লোরিনটা। ঠিক আছে? তুমি সাইডেও দিতে পারো, ব্যাপারটা একই। দেখো ওভারঅল এই ক্ষেত্রে ক্লোরিনটা কিন্তু নিচের দিকেই শো করছে, তার মানে এটাই একমাত্র যে 100% কারেক্ট। বুঝলি কি বুঝলে না? নেক্সট যাচ্ছি, এতটুকু হয়েছে। নেক্সট চলো, দেখো এখানে কি বলেছে, একটা স্টেবল কম্পাউন্ড অফ দ্য ফলোইং। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। দেখো তোমাকে বলেছে এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি স্টেবল। স্টেবল কি করে বলবো আমরা, খেয়াল করে দেখো এখানে স্পেশালি দেখতে গেলে মনে রাখবে, একটা কার্বনে যদি মোর দ্যান ওয়ান ওইচ প্রেজেন্ট থাকে, তোমরা স্টার মার্কস করে লিখে রাখো, কোশ্চেনটা লিখো, তার পাশে নোট বলে লিখে রাখো। ঠিক আছে? যদি মোর দ্যান ওয়ান ওইচ কোনো জায়গাতে বা কোনো একটা অ্যাটমে প্রেজেন্ট থাকে, এটা আনস্টেবল। এখানে অফিসিয়ালি দেখতে গেলে তিনটেই আনস্টেবল। ঠিক আছে? এবার তার মধ্যে তোমাকে স্টেবলটা বের করতে বলে, বুঝা গেল? তো কোনটা বেশি স্টেবল হবে? তো দেখো এখানে যে আছে সে কি আছে, CH3, মানে আমরা জানি প্লাস আই ইফেক্ট দেখায়, তাই না? এখানেও যে আছে CH3, সেও কি প্লাস আই ইফেক্ট দেখায়, তার মানে এখানে যে অ্যাকচুয়ালি লোন পেয়ার আছে, লোন পেয়ার কি করছে, রেজোনেন্স দেওয়ার চেষ্টা করছে, মানে এর কাছে তো ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এবার এই চাইবে কি আমার কাছ থেকে কেউ নিয়ে নিক, তাই না? কিন্তু এখানে যে বসে আছে, যে লোকটা বসে আছে CH3, সে কি আরো দেয়, দেওয়ার কাজ করে, মানে প্লাস আই ইফেক্ট দেয়। তো সে তো আরো বেশি আনস্টেবল করে দিচ্ছে, মানে তোমাকে ধরে নাও, মানে তোমার সামনে তোমার বন্ধু 2 প্লেট বিরিয়ানি রেখে দিয়েছে, তুমি গবাগব খেয়ে নিলে, ঠিক আছে? এবার আর 1 প্লেট বিরিয়ানি দোকানদার ফ্রিতে দিচ্ছে, তোমার অবস্থাই খারাপ।
তোমার ইচ্ছে আছে কিন্তু তুমি আর নেওয়ার জায়গা নেই, পেট তোমার পুরো ফুল হয়ে গেছে, এই অবস্থা হচ্ছে এখানে। এখানেও ঠিক একই রকম হবে, ঠিক আছে? এখানে ৩ জন বন্ধু মিলে তোমাকে ৩ প্লেট বিরিয়ানি দিচ্ছে। ওভারঅল দোকানদারও আরো ১ প্লেট এক্সট্রা ফ্রি দিচ্ছে। মানে এখানেও তুমি ৩ প্লেট, তুমি ম্যাক্সিমাম হয়তো ২ প্লেটই খেতে পারবে। কিন্তু তোমাকে জোর জবরদস্তি ৩ প্লেট খাইয়ে দেওয়া হচ্ছে, এমনকি তোমাকে দোকানদার আরেক প্লেট এনে খাইয়ে দেওয়া হচ্ছে, মানে খাওয়ানোর চেষ্টা করছে। তাহলে তোমার অবস্থাটা কি হবে? তুমি আরো আনস্টেবল হয়ে যাবে, তাই না? তো এখানে দেখো, এখানে কি হতে পারে? এখানে তোমার ২ জন দিতে পারে সেই ব্যাপারটা, কিন্তু এখানে CCl3 আছে, মানে ক্লোরিন, একটা হ্যালোজেন এলিমেন্ট প্রেজেন্ট আছে। তার মানে কি নেওয়ার লোক আছে এখানে। তার মানে ব্যাপারটা কি? তোমার ২ টো বন্ধু মিলে এখানে তোমাকে খাওয়ানোর চেষ্টা করছে, ঠিক আছে? কিন্তু এখানে একজন নেওয়ার মতন প্রেজেন্ট আছে। তার মানে এইটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝলে? এই হবে তোমার স্টেবল কম্পাউন্ড। নেক্সট যাচ্ছি। তো এই গেল আমাদের ডাইপোল মোমেন্টের কনসেপ্ট। নেক্সট টপিকে চলে যাচ্ছি, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। ফার্স্টে আছি বয়েলিং পয়েন্ট, বিপি, বয়েলিং পয়েন্ট, তাই না? আচ্ছা, বয়েলিং পয়েন্ট কার ক্ষেত্রে দেখা যায়? আমরা যদি বলি নরমালি এটা কিন্তু লিকুইডের ক্ষেত্রে আমরা বলে থাকি, তাই না? লিকুইডের ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে কত ডিগ্রি টেম্পারেচারে বয়েল হচ্ছে, এটাকে আমরা বয়েলিং পয়েন্ট বলি। কোনো একটা সলিউশন, কোনো সলিউশন কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল হচ্ছে, হবে হচ্ছে, তাই হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলি, সেই টেম্পারেচারটাকে, সেই টেম্পারেচারকে বলে বয়েলিং পয়েন্ট বা বিপি। বুঝা গেল? কি বলবো? একটা লিকুইড, বয়েলিং পয়েন্ট মেনলি অ্যাপ্লিকেবল ফর লিকুইড, ঠিক আছে? লিকুইড স্টেট, লিকুইড ফেজ, কোনো একটা সলিউশন কত ডিগ্রি টেম্পারেচারে বয়েল হবে, সেই টেম্পারেচারকে আমরা বলে থাকি বয়েলিং, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? মেল্টিং পয়েন্ট মানে মেল্ট, যেমন ধরে নাও আইস, সলিডের ক্ষেত্রে, তাই না? সলিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার মানে কত ডিগ্রি টেম্পারেচারে ওই সলিডটা মেল্ট হওয়া শুরু করেছে, মানে গলতে শুরু করেছে, সেই টেম্পারেচারকেই আমরা বলে থাকবো মেল্টিং পয়েন্ট। ক্লিয়ার? এতটুকু বেসিক কনসেপ্ট মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টে। এবার কোশ্চেন তো এগুলো দিয়ে আসবে না, কোশ্চেন আসবে তোমাকে কম্পাউন্ড দিয়ে দিবে, কার মেল্টিং পয়েন্ট বেশি বা কার বয়েলিং পয়েন্ট বেশি, কার কম, এই জিনিসগুলো দিয়ে। চলো সেই জায়গাতেই আমরা বেশি করে জোর দিই, কারণ সেই অ্যান্সারগুলোই আমাদের করতে হবে, এগুলো তো ছোটবেলায় আমরা করেই এসেছি, তাই না? তো ধরে নাও একটা কথা মনে রাখবে যে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? বয়েলিং পয়েন্ট দিয়ে আগে বলছি, বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে, মানে বয়েলিং পয়েন্ট কার বেশি কার কম, যেহেতু এইরকম ধরনের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, এই ধরনের কোশ্চেনগুলো ডিল করতে গেলে তোমাকে কয়েকটা পয়েন্ট একটু মনে রাখতে হবে, তাহলে তুমি যে কোনো সময় যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে সবসময় তুমি পারবে। তো একবার দেখে নিই। তো আমি ৩-৪টে পয়েন্ট তোমাদের লিখিয়ে রাখছি, তুমি এই পয়েন্টগুলো একবার দেখে নিও, আশা করি সবগুলো অ্যান্সার করতে পারো। নাম্বার 1, মনে রাখবে বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপর। কার উপর? ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? ওয়ালস ফোর্স আমরা জানি কি, যে টোটাল ৫ রকমের ভ্যান ডার ওয়ালস ফোর্স হয়ে থাকে, তাই না? ডাইপোল, ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল, আয়ন ডাইপোল, ইনডিউস ইনডিউস, লন্ডন ফোর্স যেটাকে আমরা বলে থাকি, তাই তো? তো ভ্যান ডার ওয়ালস ফোর্স, আমি ভ্যান ডার ওয়ালস ফোর্স, DWF দিয়ে বলার চেষ্টা করি। মনে রাখবে সমানুপাতিক বা প্রপোর্শনাল টু পিপি। তার মানেটা কি? ভ্যান ডার ওয়ালস ফোর্স যার যত বেশি হবে, বয়েলিং পয়েন্ট তার তত বেশি হবে। ক্লিয়ার এতটুকু? ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তো বুঝে নিলাম যে যার বেশি তার বয়েলিং পয়েন্ট বেশি। এবার ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি হবে? এটা কার বেশি হবে? কার বেশি? এটা কি করে বুঝবো? তাই না? মনে রাখবে, সেটা বোঝার জন্য আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1 এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক অর মলিকুলার ওয়েট, ঠিক আছে? লিখে রেখে দাও, অ্যাটমিক অর মলিকুলার ওয়েট। তার মানে অ্যাটমিক ওয়েট যার যত বেশি হবে, বা মলিকুলার ওয়েট যার যত বেশি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তার বেশি হবে। কথাটা বোঝা গেল? অ্যাটমিক ওয়েট, ওয়েট অর মলিকুলার ওয়েট যাই বলি না কেন, প্রপোর্শনাল টু ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট যার যত বেশি হবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তার তত বেশি হবে। হয়েছে? এটা একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এটা অবশ্যই মনে রাখবে, 2 নাম্বার দিয়ে লিখে রাখো, 2 নাম্বার দিয়ে লিখে রাখো যে সারফেস এরিয়া যার যত বেশি হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সারফেস এরিয়া, সারফেস এরিয়া যত বেশি হবে, ব্রাঞ্চ যত কম হবে, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি হবে, অ্যান্ড বয়েলিং পয়েন্টও কি হবে? এটা দিয়ে তোমাদের কিন্তু ক্লাস 12 এর এইচএসআই কোশ্চেন তোমরা পেয়ে যেতে, নিটের কোশ্চেনেও, অ্যান্ড লাস্ট ইয়ার 2023 জেন পাস কোশ্চেনেও কিন্তু এখান থেকে কোশ্চেন দিই, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে একটু গুরুত্ব সহকারে দেখি। তাহলে কি বললাম? নরমালি বয়েলিং পয়েন্টের কোশ্চেন যদি তোমাকে ডিল করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্স যার বেশি, বয়েলিং পয়েন্ট তার বেশি। এবার ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি কি করে বুঝবো? দুটো পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট,
তার মানে অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট যার যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তার তত বেশি হবে। আর নাম্বার 2 সারফেস এরিয়া। সারফেস এরিয়া মানে এখানে বলানো হচ্ছে চেন, ধরো চেন, ঠিক আছে, ধরো কার্বন কার্বন, কারো দুটো কার্বন চেন আছে, কারো 4টে কার্বন চেন আছে, ওখানে সারফেস এরিয়া বেশি, 4টে কার্বন চেনে, ঠিক গেল। তো সারফেস এরিয়া যার যত বেশি হবে তার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হবে, বয়েলিং পয়েন্ট বেশি হবে। অথবা উল্টো করে বলতে গেলে ব্রাঞ্চ যার কম হবে, কারণ ব্রাঞ্চ কম মানে সারফেস এরিয়া বেশি হচ্ছে, ঠিক আছে। এই দুটো দিয়ে মনে রাখবে। কোশ্চেনে আসছি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এতটুকু হয়েছে? ধরে নাও আমি একটা কোশ্চেন এখান থেকে আলোচনা করছি ফার্স্টে। তোমাকে বলে দিল, কোশ্চেন দিয়ে লিখে রাখো, তোমাকে বলে দিল HCl, HBr, HI, HF কার পিপি বেশি, কার পিপি বেশি, ঠিক আছে। এই কোশ্চেনটা ধরো তোমাকে করে দিল, কি বলেছে, HCl, HBr, HI, HF কার বিপি বেশি। তো এটা কি দিয়ে কি ডিল করবো আমরা? তো এই ধরনের কোশ্চেন যদি আসে সেই রকম হলে আমাদের ডিল করতে হবে অ্যাটমিক ওয়েট দিয়ে। কি দিয়ে করতে হবে? অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট প্রপোর্শনাল টু ভ্যান ডার ওয়ালস ফোর্স টু বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। তাহলে অ্যাটমিক ওয়েট কি করে বুঝবো কার বেশি কার কম? তো এবার সেখানে তো অ্যাটমিক ওয়েট দেওয়া থাকবে না, তো আমরা নর্মালি কি জানি, যাদের মাস নাম্বার বেশি বা সাইজ যার বড়, এটা দিয়ে ভাবো তুমি, সাইজ যার বড় হবে তার কি হবে, অ্যাটমিক ওয়েট বেশি হবে, তাই না? তাহলে কার বেশি হচ্ছে বলো? চোখ বন্ধ করে HI যেটা, তার অ্যাটমিক ওয়েট বেশি, তার মানে তার বয়েলিং পয়েন্টও বেশি হবে। তারপরে HBr, তাই তো, তারপরে HCl, আর লাস্টে ক্লিয়ার হলো। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স এদের এই অর্ডারটাই হবে, আর বয়েলিং পয়েন্টের অর্ডারটাও সেমই হবে। ক্লিয়ার হয়েছে? পারা যাবে এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। কিন্তু এখানে একটু সাবধান হয়ে যাবে, ঠিক আছে। কেন বলছি, এই ধরনের কোশ্চেনটা, এই কোশ্চেনটা পার্টিকুলার WBJEE তে এসছে, WBJEE তে এসছে, ঠিক আছে। কি এসেছিল, একদম সেম সিকোয়েন্সটা ওখানে দেওয়া ছিল, ঠিক আছে। ওটা যারা টিক করে এসছে তাদের অ্যান্সার ভুল হয়ে গেছে। এই কারণে আমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে না, এত এক্সেপশন। একটু দেখো, তোমাকে তো সবার প্রপার্টিগুলো একটু চিনে রাখতে হবে কম বেশি, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়াল অ্যান্সারটা আমি আগে বলি, তারপর রিজনটা বলছি। অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমরা যেটা ধরেছো একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো, ঠিক আছে, যা বলেছো একদম ঠিক। তো এখানে খালি চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেপটা সামনে, অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কেন, কেন এটা কারেক্ট অ্যান্সার? মনে রাখবে এখানে এই চেপ যেটা আছে সেটা কি করে, হাইড্রোজেন বন্ডিং বানাতে পারে, ঠিক আছে। ফ্লোরিন, হাইড্রোজেন বন্ডিং এর থ্রুতে আমরা কি জানি, ফোন, FON। আর যদি হাইড্রোজেন এটা যদি কোথাও কাছাকাছি থাকে, এদের মধ্যে কি একটা হাইড্রোজেন বন্ডিং এর পসিবিলিটি আছে। তার মানে সিস্টেমে ধরো না তোমার তো একটাই চেপ থাকবে না, তাই না? তোমাকে 1 চামচ নিতে বলে তার মধ্যে কত কিছু থাকে। তো 1 মোল মিনিমাম ধরে নাও, ওখানে তো অনেকগুলো আছে। তার মানে কি এটা নিজেদের মধ্যে ধরো সিস্টেমে যদি এই চেপ থাকে, এই চেপ একটা আছে, আরেক এই চেপ একটা আছে, আরেকটা ধরে নাও এই চেপ আছে। তাহলে ওদের মধ্যে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হচ্ছে, তাই না? আর এই হাইড্রোজেন বন্ডিং এর থ্রুতে কি হচ্ছে, ওরা স্টেবল হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, ওদের বয়েলিং পয়েন্ট অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে অ্যাকচুয়াল অর্ডারটা হয়ে যাচ্ছে HF সব থেকে বেশি, দেন HI, HB আর HCl। বুঝা গেল? এটাও কোশ্চেনটা কিন্তু খুব দুর্দান্ত কোশ্চেন হয়েছে। চলো আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। ধরে নাও তোমাকে দেওয়া আছে আর অ্যালকাইল গ্রুপ দিয়ে দেওয়া আছে RCl, RBr, RI, RF, ঠিক আছে। হচ্ছে কার পিপি বেশি, অর্ডারটা লিখতে হবে। চলো ট্রাই করো, তোমরা ট্রাই করো, চলো। আর বিপি বেশি, চলো ট্রাই করো। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে কার বেশি হবে বলো? যে RF, তারপরে RI, তারপরে RBr, তারপরে RCl, তাই তো? তাই করেছো, ঠিক তো? হ্যাঁ, এটা যারা করেছো সুন্দর করে লিখে দাও। না স্যার, আপনি তো এখনই বললেন। হ্যাঁ, দেখো এখানে কি হাইড্রোজেন বন্ডিং পসিবল সেটা আগে ভাবো। হাইড্রোজেন বন্ডিং কখন, এখনই বললাম হাইড্রোজেন বন্ডিং কখন সম্ভব, যদি FON থাকে আর সঙ্গে হাইড্রোজেন থাকতে হবে, তবেই পসিবল। এখানে কি আছে, RF আছে তো, RF আছে, তাই না? স্যার আর এর মধ্যেও তো হাইড্রোজেন আছে। তো তুমি এফ এর সাথে সরাসরি দেখো না, সরাসরি কি কানেক্টেড করা আছে? নেই। ওখানে যেমন কি ছিল, HF ছিল, তাই না? ওখানে HF ছিল, এফ এর সাথে সরাসরি হাইড্রোজেন কানেক্ট করা ছিল। যার জন্য তুমি যখন আরেকটা HF নিচ্ছ, তখন ওই ফ্লোরিনের সাথে ওই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ডিং পসিবল হচ্ছে। এখানে তো RF আছে, আরেকটা তুমি যদি RF নিয়ে নাও, তাহলে কি করে হাইড্রোজেন বন্ডিং সম্ভব? সম্ভব কি? কখনোই সম্ভব না। এই কারণে ওইটার ক্ষেত্রে যদি HF দেওয়া থাকে, হাইড্রোজেন ফ্লোরাইড, তবে কিন্তু তোমার হাইড্রোজেন বন্ডিং এ সম্ভব, এবং সেক্ষেত্রে ওই বেশি স্টেবল হয়ে যাচ্ছে, ওর বয়েলিং পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে। যখন অ্যালকাইল গ্রুপ দিয়ে দিচ্ছে, তখন অ্যাজ ইউজুয়াল যেটা আমরা অ্যাটমিক ওয়েট দিয়ে ভাবছিলাম, মানে আয়োডিনের যেহেতু অ্যাটমিক ওয়েট বেশি, তো সেটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। RI, তারপরে RBr, RCl অ্যান্ড RF। দেখো বুঝলে কি বুঝলে না, এটাই হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তো এই জিনিসগুলো কিন্তু কনফিউশন হয়। তো আমি এই ভিডিওতে কিন্তু ওই সমস্ত সব পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যেগুলো তোমাদের আসে পরীক্ষায়, এবং তোমাদের ভুল হওয়ার চান্স থাকে, সেই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো কয়েকটা কোশ্চেন আমরা ট্রাই করি। ধরো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং দ্য হাইয়েস্ট বয়েলিং পয়েন্ট, খুব ভালো কোশ্চেন।
আর বয়লিং পয়েন্ট বেশি। তাহলে বয়লিং পয়েন্টের আমরা কোশ্চেনগুলো ডিল করবো কি করে? নাম্বার 1 আমরা কি বলেছি, যে যার অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট যার বেশি থাকবে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। অ্যান্ড নাম্বার 2, ব্রাঞ্চ যার কম হবে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। বা সারফেস এরিয়া মানে চেইন, যে বড় লম্বা চেইন হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। এই কথাটা। আর লাস্ট ওই এক্সেপশনাল কেসটা কি দেখলাম, যে এইচএফ যদি থাকে, অনলি এইচএফ যদি থাকে, মানে হাইড্রোজেন বন্ডিং এর যদি পসিবিলিটি থাকে, তখন ও বেশি স্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, তাই না? মোর স্টেবল, ফলে তার বয়লিং পয়েন্ট বেশি, তাই তো? এটা মনে রাখতে হবে। আর এফ এর ক্ষেত্রে কিন্তু হবে না, একমাত্র এইচ এফ এর ক্ষেত্রে হবে। এবার চলে এসেছি কোশ্চেন। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো, তোমরাই বলো, যে হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার বেশি আছে? তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো এখানে কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ কার্বনস আছে। প্রথম কথা হচ্ছে এটা, তোমাকে কি করে পয়েন্টগুলো দেখতে হবে, তুমি অ্যাটমিক ওয়েট দিয়ে ভাববে হয়তো। তো দেখো এক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হতে গেলে কি হতে হবে, কম বেশি কার্বন বা আর গ্রুপটা সেম হতে হবে, তাই না? যেমন ওখানে আর এফ, আর সিএল, আর বি, এরকম আর গ্রুপ দিয়ে আমি দেখিয়েছিলাম, মানে এদের সবগুলো সেম সেম ছিল। যেমন এখানে কি আছে, CH3Cl, CH3I, CH3Br, এদের মধ্যে যদি কম্পেয়ার করতে বলতাম চোখ বন্ধ করে, এই তিনজনের মধ্যে কি হতো, CH3I টা সব থেকে বেশি হতো। কিন্তু এখানে কি আছে দেখো, একটা দিয়েছে যার কাছে মোর দ্যান 1 কার্বন প্রেজেন্ট আছে, তার মানে এখানে আমাকে কি ভাবতে হবে, এখানে অ্যাটমিক ওয়েট দিয়ে ভাবলে হবে না, এখানে আমাকে চেইন দিয়ে ভাবতে হবে। তো এখানে কি আছে, এই কার্বনে নাম্বার অফ চেইন বেশি আছে, নাম্বার অফ কার্বনস বেশি আছে, মানে চেইন বেশি আছে। এখন আমরা বললাম চেইন বেশি মানে সারফেস এরিয়া যার বেশি, সারফেস এরিয়া বেশি হলে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। এক্ষেত্রে কিন্তু এটা হবে আমাদের, বুঝা গেল? নেক্সট যাচ্ছি। নেক্সট হলো আরেকটা কোশ্চেন, ভাবো, ট্রাই করো। বলেছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাভ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, সেম জিনিস, কার বেশি হবে বলো? আশা করি চোখ বন্ধ করে বুঝে যাচ্ছে যে এখানটা দেখো তোমার মেইন চেনে কটা কার্বন আছে, 1 2 3, তিনটে এখানে, 1 2, এখানে একটা আছে 3, এটা তো চেইন হিসেবে ব্রাঞ্চ হিসেবে আছে, যদি অসুবিধা হয় তোমরা আগে আঁকি নাও নইলে। 1 2 3 সিএল, এখানে আছে তোমার, এই কার্বনে আছে CH3, তাই না? এটা আছে, এখানে হাইড্রোজেন আছে। তো দেখো এটা মেইন চেন, এটাই তোমার, এই ক্লোরিনটাকে চেইন হিসেবে ধরে ব্রাঞ্চ আছে এখানে, আর এখানে তো কোনো ব্রাঞ্চ নেই, তার মানে এ আর সি এর মধ্যে এই নাম্বারটা জিতে গেল। এখানে মেইন চেনে দেখো 1 2 3 4 চারটে, এখানে 1 2 3 তিনটে ছিল, আর এটা তো কি হবে, ডি নাম্বারটাতে একটা কার্বনেই তিনটে ব্রাঞ্চ আছে, মানে টারশিয়ারি যেটাকে আমরা বলে থাকি 3 ডিগ্রি, তাই না? তাহলে এইরকম ব্যাপারটা আছে, তাহলে এটা কি সম্ভব? তো হবেই না, এটাও হবে না। আর এই দুজনের মধ্যে এর চেনে নাম্বার অফ কার্বনস বেশি আছে, তার মানে বি নাম্বারটা এখানে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? দেখো নেক্সট, দেখো এই কোশ্চেনটা, এটা ভালো কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অর্ডার অফ বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কারেক্ট অর্ডার, না ইজ নট বলেছে, কোনটা বয়লিং পয়েন্টের কারেক্ট অর্ডার হবে না। তো দেখো ফার্স্টেরটা কি বলেছে, CH Cl3 আর CH2Cl2, দেখো এখানে নাম্বার অফ কার্বন সেম সেমই আছে, তাই না? তার মানে RCl, এখানে RCl এইটা ব্যাপারটা। কিন্তু এখানে দেখো Cl কি আছে, তিনটে আছে, এখানে দুটো আছে। তিনটে মানে এটা তোমাকে অ্যাটমিক ওয়েট দিয়ে ভাবতে হবে, কি দিয়ে ভাবতে হবে, অ্যাটমিক ওয়েট, তাই না? অ্যাটমিক ওয়েট দিয়ে কম্পেয়ার করতে হবে, তার মানে এখানে তিনটে ক্লোরিন অ্যাটমিক ওয়েট বেশি হবে অবশ্যই, তাই না? তাহলে এটা ঠিকই আছে, তোমাকে তো ভুলটা চেয়েছে। 2 নাম্বারটা দেখো কি বলেছে, CH3CH2 3Cl, তার মানে ব্যাপারটা কি, আমি যদি এটা এখানে আঁকাই, CH3CH2 3Cl, এটাই তো ছিল। আহ, এটা কেমন হবে অ্যাকচুয়ালি, CH3CH2CH2CH2Cl, আর তারপরটা কি আছে, CH3CH2 2Cl, তারপরটা আছে CH3CH2 তার মানে এটা একটা, আরেকটা এটা, এটা কোনটা বেশি হবে? এটাই অবশ্যই হবে, এখানে নাম্বার অফ কার্বনস বেশি আছে, তার মানে এটা কোনটা আছে, ও আচ্ছা এটাই আছে, তার মানে এটাও ঠিক আছে, তোমাকে তো ভুলটা চেয়েছে। 3 আর 4-এর মধ্যে কোনটা হচ্ছে, এখানে দেখো CH2 তিনটে আছে, মানে এটাও ঠিক আছে, তার মানে 3 নাম্বারটা এখানে অ্যান্সার হবে, ভুল আছে। ঠিক আছে, তার কারণ এটা কি, দেখো 3 ডিগ্রি আছে টারশিয়ারি, এটা তোমার কি আছে 2 ডিগ্রি টাইপ আছে, তাই না? আমরা বলেছিলাম ব্রাঞ্চ যত বেশি হবে তত কিন্তু ওর বয়লিং পয়েন্ট কম হবে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 3 নাম্বার। বুঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো, রাইট দ্য বয়লিং, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, এটা HW লিখে রাখো, HW, এটা তোমরা পারবে, ঠিক আছে? কমেন্টে আমাকে অবশ্যই অ্যান্সারটা জানাবে। আরেকটা কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আমি লিখে রেখেছি, এই কোশ্চেনটা তোমরা পারবে, এই দুটো কোশ্চেন তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? এই কোশ্চেনটা ট্রাই করবে 8 নাম্বারটা, আর এই স্টার মার্কস করো, এই দুটো হোমওয়ার্ক করবে, পেয়ে যাবে। না পারলে কমেন্টে জানাবে বা টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাবে, ঠিক আছে? এখানে আমি অ্যান্সার বলে দেবো। আচ্ছা, নেক্সট আসছে, এটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস উইল হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কার বেশি? হ্যাঁ, মেল্টিং পয়েন্ট মনে রাখবে, এই তিনটার মধ্যে মেল্টিং পয়েন্ট কার বেশি, তার আগে তোমাকে স্ট্রাকচারটা জানতে হবে। ঠিক আছে, ক্লোরোবেনজিন আছে, ক্লোরোবেনজিন দেখতে কেমন হয়, বেনজিনের মাথায় ক্লোরিন, এটাকে ক্লোরোবেনজিন বলছি। অর্থ ডাইক্লোরোবেনজিন বলেছে, তার মানে কি, অর্থ পজিশনে তোমার, অর্থ আমি একটা ক্লোরিন দিচ্ছি, অর্থ পজিশনে একটা ক্লোরিন হবে। মেটা ডাইক্লোরোবেনজিন, মেটা পজিশনে তোমার এটা হবে, আচ্ছা প্যারা ডাইক্লোরোবেনজিন, মানে ক্লোরিন আছে আর প্যারা পজিশনে আছে। তাহলে কোনটা বলেছে কার মেল্টিং পয়েন্ট বেশি, মানে মনে রাখবে মেল্টিং পয়েন্ট কি করে বুঝবো, যে যত বেশি স্টেবল হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি স্টেবল, মানে তত বেশি হবে। কি বললাম, যে যত বেশি স্টেবল হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। তো এখানে দেখো, এখানে কি আছে, স্টেরিক রিপালশন হওয়ার চান্স আছে, তাই না? ক্লোরোবেনজিনটাকে আমি বাদই দিলাম, অর্থটা স্টেরিক রিপালশন হওয়ার চান্স সব থেকে বেশি। এখানেও মেটাতেও স্টেরিক রিপালশন হতে পারে, প্যারাতে কোনো চান্স নেই, তো প্যারাটা সব থেকে বেশি স্টেবল হবে। যদি অর্থ মেটা প্যারার মধ্যে কম্পেয়ার করি, প্যারাটা সব থেকে বেশি স্টেবল হবে। এবার ক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিনের মধ্যে কার বেশি হবে? তো অবশ্যই প্যারা ডাইক্লোরোবেনজিনের বেশি হবে। তার কারণটা কি, এখানে দুটো ফ্যাক্টরস কাজ করে, মনে রাখবে। একটা হচ্ছে নাম্বার 1 স্টেরিক ফ্যাক্টরস,
ঠিক আছে। অ্যান্ড নাম্বার 2 দেখো প্যারা ডাইক্লোরোবেনজিন যেহেতু এরকম হয়ে গেল, এরা কি লম্বা চেইন বানাতে পারে, ঠিক আছে। মনে রাখবে হাইড্রোজেন বন্ডিং যেমন বলেছিলাম না FON, ওর সাথে মাঝে মধ্যে ক্লোরিনও অ্যাড হয়ে থাকে, ক্লোরিনও কিছু কিছু ক্ষেত্রে দেখাতে পারে, ঠিক আছে। তো এরকম করে কি হয়, এখানে অ্যাকচুয়ালি কথাটা বলা হয় যে আমরা হাইড্রোজেন বন্ডিং দেখেছি একটা ইন্টারমলিকুলার, একটা ইন্ট্রামলিকুলার। ইন্টার মানেটা কি, দুজনের মধ্যে। তো এখানে অ্যাকচুয়ালি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা যায়। প্যারা ডাইক্লোরোবেনজিনের ক্ষেত্রে কি দেখা যায়, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। বোঝা গেল? তো যার জন্য কি হচ্ছে যে দুটো প্যারা ডাইক্লোরোবেনজিন যদি আমরা পাশাপাশি রাখি, ঠিক আছে, এদের মধ্যে হয় কানেক্টিভিটি দেখা যায়, ঠিক আছে, এদের মধ্যে দেখা যায় কানেক্টিভিটি। বুঝা গেল? এটা কি বলবো আমরা, ইন্টার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য কি হচ্ছে, এ বেশি স্টেবল হয়ে যাচ্ছে। বোঝা গেল? যার জন্য এর মেল্টিং পয়েন্টটাও বেশি স্টেবল। বোঝা গেল? তাহলে ওভারঅল কে জিতলো, প্যারা ডাইক্লোরোবেনজিন হয়েছে। তবে কি বাকি আছে, যে অ্যালকাইল হ্যালাইডস আর পোলার স্টিল ইনসলিবল ইন ওয়াটার। এটা একটা ভালো জিনিস। অ্যালকাইল হ্যালাইড গুলো যেগুলো আছে সেগুলো কি পোলার হয় নরমালি, আমরা জানি যেমন CH3Cl, তাই না। এখানে তো ক্লোরিন আছে, ইলেকট্রোনেগেটিভ, এর মধ্যে কি ডাইপোল মোমেন্টের ব্যাপার তৈরি হচ্ছে, এটা পোলার। তো পোলার হওয়া সত্ত্বেও ওয়াটারে সলিবল হয় না, ইনসলিবল কেন? ভেরি গুড কোশ্চেন। তো খেয়াল করে দেখো, যেটা CH3Cl আছে এর মধ্যে কি দেখা যায়, ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স দেখা যায়, ঠিক আছে। আর ওয়াটারের মধ্যে কি, ওয়াটার কি দেখায়, হাইড্রোজেন বন্ডিং দেখায়, হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। তো মনে রাখবে হাইড্রোজেন বন্ডিং আর ভ্যান ডার ওয়ালসের মধ্যে কি বেশি স্টেবল হয়, আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম, তাই না। বন্ড সেখানে দুটো ব্রাঞ্চ করেছিলাম, একটা ইন্টারমলিকুলার, একটা ইন্ট্রামলিকুলার। ইন্টারে কি আছে, কোভালেন্ট বন্ড, আয়নিক বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আর ইন্ট্রা থেকে কে আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স, হাইড্রোজেন বন্ডিং, মনে আছে। এই দুটো হচ্ছে উইক, হাইড্রোজেন বন্ডিং এন্ড ভ্যান ডার ওয়ালস দুটোই হচ্ছে উইক, কিন্তু এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে মোর স্ট্রঙ্গার দ্যান ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে হাইড্রোজেন বন্ডিং কি মোর স্ট্রঙ্গার। এবার কথাটা ভালো করে বোঝো, দুটো ওয়াটার মলিকুলের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ডিং হয়। এবার তুমি একটা CH3Cl মলিকুলকে তুমি ওর মধ্যে জলে সলিবল করতে চাইছো, তার মানে আমরা কখন বলি যে যে যত ভালো হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারে সে ভালো ওয়াটারে সলিবল হতে পারে। কথাটা বোঝা গেল? কিন্তু এখানে CH3Cl কি দেখায়, ভ্যান ডার ওয়ালস ফোর্স দেখায়, যেটা কি খুবই উইক। ওকে স্ট্রং হতে হবে, মানে হাইড্রোজেন বন্ডিং এর মতো যদি স্ট্রং কোনো ফোর্স হতো তবে কিন্তু, মানে শেয়ানে শেয়ানে বলে না, একটা ম্যাচ হতো, তবে কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা দেখাতে পারতো এবং ওয়াটারে সলিবল হতে পারতো। তো যেহেতু ও ভ্যান ডার ওয়ালস ফোর্স দেখায়, যেটা অনেকটাই উইক কম্পেয়ার টু হাইড্রোজেন বন্ডিং, যার জন্য ও কিন্তু ওয়াটারে সলিবল হবে না, যদিও সেটা পোলার। ক্লিয়ার? কথাটা কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন এইচএস এর জন্য, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো এই রিলেটেড একটা কোশ্চেন আমার আছে, কোশ্চেনটা একবার দেখে নাও। দেখো কি বলেছে, অ্যালকাইল হ্যালাইডস আর মিসেবল ইন ওয়াটার দো দে আর পোলার বিকজ। দেখো নিটের কোশ্চেন কিন্তু এটা নিটের কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা কি করে হবে, তো কি বলেছে, দে রিয়াক্ট উইথ ওয়াটার টু গিভ অ্যালকোহল। না, একদমই না, কারণ তারা রিয়াক্ট করবে না। দে ক্যান নট ফর্ম, এক নম্বরটা হবে না। দে ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার, এখানে 2 নম্বরটা একদম কারেক্ট আনসার। দে ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার, তাই না, এখনই আমরা দেখব। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে। তাহলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। কি হচ্ছে দেখো, একটা ডেনসিটি দিয়ে একটা কোশ্চেন হয়। ডেনসিটি কি বলেছে দেখো, মনে রাখবে অ্যালকাইল দিয়ে বলি, অ্যালকাইল হ্যালাইড দিয়ে বলি যে Ri এর ডেনসিটি অনেক বেশি হয়, Br দেন RCl সবার লাস্টে Rf। ক্লিয়ার? এই কথাটা একটু মনে রেখো, সিকোয়েন্সটা তাহলেই হবে। আর আই মানে আয়োডিন রিলেটেড সব থেকে বেশি হবে ব্রোমিন, তারপরে ক্লোরিন, সবার লাস্টে ফ্লোরিন। এখানে তুমি দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার ডেনসিটি। কার ডেনসিটি বেশি কার কম, মানে তোমাকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে বেনজিন, তারপরে ক্লোরোবেনজিন, তারপরে মেটাক্লোরোবেন, তারপরে এটা হচ্ছে তোমার ব্রোমিন আর ক্লোরিন দুটো মিক্স করা আছে। তাহলে এটা কি হবে, চোখ বন্ধ করে 4 নাম্বারটা সব থেকে আগে হবে, তারপর 3 নাম্বারটা, তারপরে এখানে যেহেতু একটা ক্লোরিন আছে 2 নাম্বারটা 1 নম্বর। তাহলে ওভারঅল অর্ডারটা কি হচ্ছে, 4 নাম্বারটা সব থেকে বেশি ওর ডেনসিটি হবে। তারপরে যেহেতু ব্রোমিন আছে, তাই না, ব্রোমিন আছে, আমরা এখন বললাম কি Ri যদি হয় সব থেকে ভালো হয়, মানে আয়োডিন যদি হয়, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, সবার লাস্টে ফ্লোরিন। ব্রোমিনটা সবার আগে জিতে গেল, তারপর 3 নম্বরে দুটো ক্লোরিন আছে, ও জিতে গেল, ঠিক আছে। তাহলে নেক্সট হবে 3 নাম্বার, নেক্সট হচ্ছে 2 নাম্বার, সবার লাস্টে হবে 1 নাম্বার। এটা হবে আমাদের অর্ডারটা, ঠিক আছে। আর কি আছে, আরেকটা আছে স্থায়িত্ব, মানে স্টেবিলিটি। স্টেবিলিটি কি, এখানে বন্ডের স্টেবিলিটির কথা বলা হচ্ছে। যেমন তোমাকে যদি বলা হয় Rf, RCl, Rbr, Ri, কে বেশি স্টেবল হবে। মনে রাখবে আমরা কি জানি, ওপর থেকে নিচে আসছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যত ওপর থেকে নিচে আসে আকার বাড়ছে, আকার বলে কি বন্ডের দৈর্ঘ্য বাড়বে। তার মানে Rf বন্ড লেন্থ, RCl একটু বড়, Rbr আর একটু বড়, আর Ri আর একটু বড়, তাই না, Ri আর একটু বড়। তাহলে এখানে কি বলেছে, বন্ডের স্টেবিলিটি কে বেশি স্টেবল। তার মানে Rf, আমরা কি জানি যে বন্ড যত ছোট হবে বন্ডের স্টেবিলিটি তত বেশি হবে, তাই না। আর Ri টা কি হবে, আনস্টেবল হবে, ইজিলি ব্রেক করবে। তো এখানে তোমার যদি 2 ধরনের কোশ্চেন হতে পারে, একটা বন্ডের স্টেবিলিটি দিয়ে বলতে পারে, একটা রিঅ্যাক্টিভিটি দিয়ে বলতে পারে। যদি বন্ডের স্টেবিলিটি কোশ্চেন চায় তাহলে চোখ বন্ধ করে Rf, মোর স্টেবল, মোর স্টেবল, ঠিক আছে। আর যদি রিঅ্যাক্টিভিটি দিয়ে বলে তাহলে কে তাদের রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, তার মানে যে ইজিলি ভেঙে যাবে তাড়াতাড়ি, সে তাড়াতাড়ি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তার মানে Ri তাহলে এক্ষেত্রে মোর রিঅ্যাক্টিভ, মোর রিঅ্যাক্টিভ, বুঝা গেল। যদি রিঅ্যাক্টিভিটি কোশ্চেন হয় তাহলে Ri সব থেকে আগে আনসার হবে, আর যদি স্টেবিলিটি কোশ্চেন করে Rf আগে আনসার।
তো এটা গেল আমাদের টোটাল ফিজিক্যাল প্রপার্টি। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টি শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমরা শুরু করবো কেমিক্যাল প্রপার্টি। জাস্ট তোমাদের কয়েকটা জিনিস এখানে জাস্ট ছোট করে বলে রাখি যে কেমিক্যাল প্রপার্টিতে আমাদের কি কি পড়তে হয়। আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইড যেগুলো আমরা তোমার হ্যালো অ্যালকেনস যেগুলো বা হ্যালো অ্যারিস, এটা সবাই কি খুব রিঅ্যাক্টিভ হয়, পার্টিসিপেট করতে পারে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এখানে টোটাল আমাদের 5 ধরনের রিঅ্যাকশন পড়তে হবে। তো সেই নামগুলো জাস্ট আমি লিখে রেখেছি। নাম্বার 1 যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে যে SN1 SN2, এলিমিনেশন মানে U1 E2, মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো তো তোমাদের সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিশেষ করে নিটের পয়েন্ট অফ ভিউ থেকে। নাম্বার 3 কি আছে, রিঅ্যাকশন উইথ মেটালস, এখানেও ভালো রিঅ্যাকশন আছে। এখানে আমাদের কি কি দেখতে হয়, সোডিয়ামের সাথে রিঅ্যাকশন, এমজির সাথে রিঅ্যাকশন, লিথিয়ামের সাথে রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে তোমার গ্রিগনারটা আমাদের দেখতে হয়, ঠিক আছে, গিলম্যান রিএজেন্ট দেখতে হয়, যাই হোক। আর রিডাকশন রিঅ্যাকশন, আর সবার লাস্টে রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এই 5টা জিনিস নিয়ে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে হাজির হব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করো এবং পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। টাটা।